This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে প্যারিস অলিম্পিক্সের খবরের দিকে নজর রাখতে হবে, কারণ মনুর হাত ধরে অলিম্পিক্সে ভারতের প্রথম পদক। 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জয় মনু ভাকেরের। অল্পের জন্য রূপো হাতছাড়া প্যারিসে পদক জয়ের পরই মনুকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী। 2016 রিও অলিম্পিক্স, 2020 টোকিও অলিম্পিক্স, 2024 প্যারিস অলিম্পিক্স। মিল একটাই, মহিলার হাত ধরে অলিম্পিক্সের মঞ্চে প্রথম পদক জয়। যে দেশে এখনো কন্যা ভ্রূণ হত্যা রুখতে সরকারকে বিজ্ঞাপন দিতে হয়, বিশ্বমঞ্চে সেই দেশের তেরঙ্গায় উজ্জ্বল করে চলেছেন কোনো এক নারী। সাক্ষী মালিক, মীরাবাই চানু, মনু ভাকেররা হয়ে উঠছেন দেশের মুখ। সাক্ষী মনু এমন একটি রাজ্যের প্রতিনিধি যেখানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা এখনো কম। শেষ জনগণনা রিপোর্ট অনুযায়ী হরিয়ানায় প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা মাত্র 879। এয়ার পিস্তলের নিশানা যেন পুরুষতান্ত্রিক সেই মনোভাবকে ওড়ালেন মনু। এক যুগ পর শুটিংয়ে অলিম্পিক্সে পদক ভারতের। এই প্রথম শুটিংয়ে ভারতীয় মহিলার পদক জয়। मनु नमस्ते, खूब खूब अभिनंदन, आपको बहुत बहुत बधाई। बहुत बहुत शुक्रिया सर। ये तुम्हारी सफलता का खबर सुनने के बाद और उत्साह और आनंद में हूँ। आपको 2 प्रकार की क्रेडिट मिल रही है। एक तो आप कहाँ से पदक लाई, लेकिन भारत की पहली महिला है जो इस मेडल लेके आई हो। लेकिन इस बार तुमने सारी कमियों को पूरा कर दिया। बिल्कुल सर, अभी और भी मैचेस हैं आगे, तो उनमें भी उम्मीद रहेगी कि अच्छा करूं मैं। मुझे पक्का विश्वास है आगे की मैचेस भी बहुत अच्छा करोगी आप। 2018 সালে শুটিং বিশ্বকাপে জোড়া সোনা জিতে উত্থান। হরিয়ানার মেয়ের 6 বছর বয়সে শুটিংয়ে হাতে খড়ি। টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পর্বে পিস্তল খারাপ হয়ে যায় মনু। 4 বছর আগের ব্যর্থতা মুছে 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ মনু ভাকেরের। মাত্র 0.1 পয়েন্টের জন্য রূপো হাতছাড়া হয় মনু। 2012 পরে ব্যর্থতা 16 এবং তারপরে 20 ব্যর্থতা। হ্যাঁ, তো এই দুটো ব্যর্থতা একটা এমন মেসেজ পাঠিয়েছিল সমাজে যে শুটিং এর প্রতি ভরসাটা উঠে যাচ্ছিল মানুষের। পয়েন্ট 1 এর জন্য সিলভার গেছে, আমাদের খারাপ লাগবে, আমরা তো চাইবই, কিন্তু আমার মনে হয় ওর কাছে আরো 2 বার সুযোগ আছে এই সিলভার বা গোল্ড জেতার জন্য। 3 বছর আগে টোকিও অলিম্পিক্স শুরুর আগে কোচের সঙ্গে ঝামেলায় বিতর্কে জড়িয়েছিলেন। অলিম্পিক্সের মঞ্চে পিস্তলের লিভার খারাপ হয়ে যাওয়ার পর কাঁদতে কাঁদতে বেরিয়ে যাওয়া সেই মনুই প্যারিসের পোডিয়ামে দাঁড়িয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন। পদক জেতার পর বললেন, গীতা পাঠ করে লক্ষ্যে স্থির থেকেছি। 22 বছরের তরুণী শুটিং বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছেন। এবার অলিম্পিক্সেও সাফল্য পেলেন। প্যারিসে আরও ইভেন্ট বাকি আছে মনু। হরিয়ানা শুটারের কাছ থেকে আরও পদকের আশায় দেশবাসী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। টোকিওর কষ্টে প্রলেপ প্যারিসে। ইতিহাস গড়ার পর এক্সক্লুসিভ সাক্ষাৎকার মনু। হার থেকে শিক্ষা নিয়ে এগিয়েছেন নিজের লক্ষ্যে। জানালেন প্যারিসে দেশকে প্রথম পদক এনে দেওয়া তারকা শুটার। आज तक के ओलंपिक्स के इतिहास में भारत की कोई भी महिला शूटर ने मेडल नहीं जीता ओलंपिक्स में। हमारे साथ है मनु भाकर। मनु, कैसा लगता है भारत की पहली महिला जिन्होंने ओलंपिक्स में शूटिंग में मेडल जीता है? ये मुझे अभी तक नहीं पता था, बट बहुत ही अच्छा लग रहा है कि जितने भी लोगों ने यहाँ तक आने की भी एफर्ट्स डाले, वो भी मतलब काबिल तारीफ़ है। बट एक मेडल बहुत ही स्पेशल चीज़ है मेरे लिए पर्सनली, कि पिछला ओलंपिक और फिर ये ओलंपिक, एंड आई होप कि आगे और भी मेडल्स ऐसे इंडिया के लिए आते रहें, चाहे ज़रिया मैं हूँ चाहे और कोई हो, और ये ओलंपिक्स और अगले 4-5 ओलंपिक्स में भी। सो ये मेडल्स आई वुड से कि हम सबका है, इस पर सिर्फ मैं अपना हक नहीं जता सकती हूँ। कितने सारे लोगों ने मुझे सपोर्ट किया है, कितने सारे लोग हमेशा से मेरे साथ खड़े रहे हैं उस समय में जब मैं एक्चुअली थी ही नहीं कहीं पे भी। और जब थोड़ा डिफ़िकल्ट टाइम चलता है, उस टाइम जब आपको लोग सपोर्ट करते हैं, तो आई थिंक तब आपको जब आप मेडल जीतते हो तो ग्रैटिट्यूड फील होता है। और आई थिंक आई फील
lot of gratitude for all that. So thank you so much. मनु, टोक्यो ओलंपिक्स में मैं भी वहाँ था और मैंने देखा कि आपका 10 मीटर पिस्टल इवेंट में पिस्टल माल फंक्शन हो गया था। उसके बाद आपका काफ़ी प्रेशियस टाइम लॉस हो गया, अनफॉर्चुनेटली आप फाइनल नहीं पहुँच गए। लेकिन उसके बाद की जो जर्नी है पेरिस तक थी, मुश्किल रही। मुझे याद है नेशनल गेम्स के टाइम पे भी मैं अपने आपसे बात करने की कोशिश की, आपने टोक्यो के बारे में कहा कि एक पूरा सपना जैसा था। तो कितना डिफिकल्ट था ये फेज और आपने कैसे ओवरकम किया इस पर? मैं एक चीज़ में मानती हूँ कि आप लाइफ में जीत से उतना नहीं सीख पाते हो जितना आप हार से सीखते हो, और जो लेसन्स मुझे वहाँ से मिले हैं मैं उनको आगे लेकर चल रही हूँ, और जो भी आगे हो मैं बस हाथ जोड़कर उसको स्वीकार करूँगी। आपने गीता के बारे में कहा कि आप गीता पढ़ते हैं, टोक्यो के बाद रिलीज हो गए, उसके बारे में कुछ बताइए। कितना गीता पढ़ने से आपको इम्पैक्ट हुआ है? गीता कितनी पुरानी है उसके बावजूद भी हम हमारे रोज़मर्रा के जीवन में आज भी अगर गहराई से पढ़ें तो हम उसका मतलब निकाल सकते हैं और उसको यूज़ कर सकते हैं। तो उसने काफ़ी मुझे हेल्प किया है टू बी पॉजिटिव, टू लुक फॉरवर्ड टू मोर थिंग्स एंड टू वर्क हार्ड। এদিকে আশা জাগিয়েও পরাজিত মেয়েদের তীরন্দাজ টিম। দীপিকা, অঙ্কিতা, ভোজনরা হারালেন নেদারল্যান্ডসের কাছে। কেন এই ব্যর্থতা ব্যাখ্যা করলেন মেয়েদের আর্চারি দলের কোচ পূর্ণিমা মাহাতো। আপনিও ইকুয়ালি ডিসঅ্যাপয়েন্টেড এবং মানে বলা যেতে পারে শকড যে এটা ঘটার কথা ছিল না? না না, এটা একদম না। এরা এত পোডিয়ামে ম্যাচ খেলেতে এরা একটু কনফিউজ হয়ে গেছিলো, কারণ হাওয়াটা এমনভাবে বডিতে লাগছিল কিন্তু অ্যারোটাতে মনে হয় এফেক্ট করছিল না, তাই এটা হয়েছে। কিন্তু এরা বেশি একটু এমঅফ, যেমন বডিতে লাগলে এমঅফ করে, কিন্তু এখানে তো এত বড় সাইডে গ্যালারি বানানো আছে, তো উইন্ডটা একদম লাগছে না, খালি বডিতে লাগছে, অ্যারোটাতে লাগছে না, তাই জন্য একটু গড়বড় হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট টাইম মিক্স টিম আছে, ইন্ডিভিজুয়াল আছে, ভালো করে দেখাবে এরা নিশ্চয়ই। বাচ্চারা কাঁদছিল মিক্স জোনে, আপনাকে আজকে রাত্রিরে অনেক কিছু বোঝাতে হবে। না 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 না, ঠিক আছে, পুরো ভয় যা এক্সপেকটেশন সব কিছু ছেড়ে দিয়ে ওই জায়গাটা যেতে হবে, নেক্সট টাইম বলবো। শেষ প্রশ্ন, দীপিকা দেখুন মাতৃত্বের পরে ফেরত আসা মানে এইভাবে সহজ না, তাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হবে, তাই জন্য একটা দিন কিন্তু তাকে ডিফাইন করবে না। হ্যাঁ হ্যাঁ, একদম, ও একদম দীপিকাও ভালো আর্চার অ্যান্ড ভালো শ্যুট করে, ও ইন্ডিভিজুয়াল খুব ভালো শ্যুট করবে, আমার আশা আছে। এখন ওর ইন্ডিভিজুয়াল আছে, ও ইন্ডিভিজুয়ালে ফোকাস করবে। অ্যান্ড সরি সবার, মানে একটু সবাইকে হার্ট করেছি, এত আর্চার্সদের মানে আশা ছিল, তো ডেফিনেটলি আমাদের অনেক মনে হয় অনেক এইসব জায়গায় অনেক পোডিয়ামে প্র্যাকটিস করতে হবে। কি জানি এইটা কেমনভাবে হয়েছে আমি বুঝতে পারিনি, কারণ আশা করেছিলাম না এত খারাপ। মাহাতো আমাদের কোচ, আশা করব যেটা উনি বললেন ইন্ডিভিজুয়াল এবং মিক্সড টিমে ইন্ডিয়া অনেক বেটার করবে। টলিপাড়ায় অচলাবস্থা জারিই থাকলো। কাল থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। রাহুলকে পরিচালক হিসেবে কাজে ফেরানোর দাবিতে সড়ক পরিচালক গিল্ড। রাহুলকে বয়কটে ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সড়ক পরিচালক সংগঠন। তাহলে কোন পথে সমাধান, আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে যা খবর রয়েছে, আগামীকাল কোনো পরিচালক ফ্লোরে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। আর কাল থেকে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ থাকবে টলিপাড়ায়। সঙ্গে রয়েছেন সহকর্মী সুচরিতা। সুচরিতা, তাহলে কি সমস্যার সমাধান হবে না? এইভাবে চলতে থাকলে তো তাহলে সিনেমা, সিরিয়াল সবই শুটিং বন্ধ হয়ে যাবে। হ্যাঁ দেখো, এরকমই একটি আওয়াজ পাওয়া যাচ্ছে। প্রত্যেক পরিচালক যে গিল্ড, তারা জানিয়ে দিয়েছে আগামীকাল তারা ফ্লোরে যাচ্ছে না, এবং যারা সিরিয়াল প্রডিউসার রয়েছে তারাও কিন্তু, তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে তারাও জানিয়েছে যে তারা সমর্থন করছে, পরিচালকদের পাশে রয়েছে, কারণ পরিচালক ছাড়া শুটিংই হয় না, সুতরাং তারাও শুটিং ক্যান্সেলই করছে। অর্থাৎ কালকে থেকে কিন্তু এটা বলাই যায় যে অচলাবস্থা চলবে টলিপাড়াতে, এবং সেই কারণেই যাতে সিরিয়ালের যে ব্যাংকিং সেটা করে রাখার জন্য আজকে ডাবল শিফট করে সিরিয়ালের শুট হচ্ছে, কিন্তু আগামীকাল সকাল থেকে স্তব্ধ হতে চলেছে টলিপাড়া। বেশ, ধন্যবাদ। এবার রাজ্য রাজনীতির অন্যান্য খবরে নজর রাখা যাক। ধর্মতলার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা দেখেছিলাম তৃণমূল শীর্ষ নেতৃত্ব যে বার্তাটা দিয়েছিলেন, সেই বার্তাটাই ক্রমে রটে যাচ্ছে জেলায় জেলায়। কেন এই কথা বলছি? সাংসদ থেকে বিধায়ক প্রত্যেকের মুখেই শোনা যাচ্ছে এখন শুদ্ধকরণের বার্তা। বিরোধীদের প্রশ্ন, 13 বছর পর তাহলে বোধোদয় হচ্ছে? অন্যায় করলে আপনারা দেখেছেন
আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না, এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। শাহজাহান, জয়ন্ত, জেসিবি, জামালদের একের পর এক কীর্তির সামনে আসার পর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এভাবেই শুদ্ধকরণের বার্তা দিতে দেখা গিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। সপ্তাহ ঘুরতেই একই সংলাপ শোনা গেল দলের বর্ষিয়ান নেতা সৌগত রায়ের মুখেও। তাদের বলছি সামনে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তখন তোমরা আমাদের ধরতে এসো। মানুষ শান্তিতে থাকবে, নিজের কাজ করবে, সেখানে কেউ তোলা চাইবে, কেউ জুলুম করবে, এই মমতা ব্যানার্জি সরকার হতে দেবে। তোলাবাজির বিরুদ্ধে উনি কি করে গলাবাজি করবেন? জায়েন্ট সিং এর সঙ্গে ছবিগুলো দেখার পর সেই ছবি তো এখনো আমাদের চোখে ঝাপসা হয়ে যায়নি। সেখানে মুখ্যমন্ত্রী কি করবেন না করবেন সেইটা নিয়ে গলাবাজি করতে নেমেছে আরেক বড় তোলাবাজ, তার নাম হচ্ছে সৌগত রায়। সমাজ বিরোধী নয়, যখন বলে বিরোধীদের চামড়া ছাড়িয়ে জুতো বানাবো, সমাজ বিরোধীমূলক কথা নয়। তবে এই প্রথম নয়, জয়ন্ত সিং এর সঙ্গে ছবি প্রকাশ্যে আসার পর অস্বস্তি ঢাকতে একই রকম বার্তা দিতে শোনা গিয়েছিল দমদমের তৃণমূল সাংসদকে। মদন মিত্রকে পাশে বসিয়ে বলেছিলেন, এবার থেকে সমাজ বিরোধী প্রমোটারদের সঙ্গে মেলামেশা করা যাবে না, করলে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অমুক লোক সমাজ বিরোধীদের সাথে মিশছে, পার্টির কর্মী, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব। এতদিন সেই ব্যবস্থাটাকে নিতে কোথাও একটু খামতি ছিল বা খোঁজ পাননি? স্ল্যাকনেস ছিল, ভুল হয়েছে। সৌগত থেকে আরো এক ধাপ এগিয়ে রবিবার সুর চড়াতে দেখা গেল অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে। উত্তর 24 পরগনায় দলের নেতা কর্মীদের প্রতি তার বার্তা, সমঝে না চললে লেজ কেটে দেবেন অভিষেক। কখনো কখনো সবাই খারাপ আমি বলছি না, কিন্তু 2-1 যদি এরকম থাকে তাদের জন্য সতর্কবাণী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছে। আপনি এলাকার পিঠে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধানও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে, ও কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাছি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না। উত্তর 24 পরগনায় সবচেয়ে বড় ল্যাজ মোটার নেতাটি যদি অন্যের লেজ কাটার কথা বলে তাহলে তো মুশকিল। ল্যাজ কাটার তাদেরকে ল্যাজ কাটতে হবে না, তার যিনি দাদা ছিলেন তারও ল্যাজ মোটা হয়েছিল। যাকে লোকে খাদ্যমন্ত্রী বা জ্যোতিপ্রিয় মল্লিক বলে চিনত, বালু মল্লিক বলে চিনত, তার ল্যাজ কাটা হয়ে কোথায় গেছেন তিনি দেখুন। তিনি হয়তো অন্য কোনো আঙ্গিকে বলতে চেয়েছেন, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি পার্টিটাকে সুন্দরভাবে সাজাচ্ছেন। যদি কেউ দলবিরোধী কাজ করে বা যাদের এমন কিছু কাজকর্মের মধ্যে দিয়ে সাধারণ মানুষ বিব্রত হয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে দল তাকে রেহাই করবে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ব্যাখ্যা, লোকসভা এবং বিধানসভার 4 উপনির্বাচনে জোড়া ফুলের সাফল্যের পরও দলের বাহুবলীদের তাণ্ডব ভালো চোখে নিচ্ছেন না রাজ্যের মানুষ। তার প্রভাব পড়তে পারে 2026-এর বিধানসভায়। সেই আশঙ্কা থেকে বারবার সংযত হওয়ার বার্তা দিতে দেখা যাচ্ছে দলের বড় থেকে সেজো মেজো নেতাদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে সমবায় নির্বাচন ঘিরেও ধুন্ধুমার মালদার শামসিতে। ব্যালট ছিনতাই, ছাপ্পা ভোটেরও অভিযোগ উঠল। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। ভাঙচুর, তাণ্ডব, উদ্ধার অস্ত্র। পরিস্থিতি সামলাতে মোতায়েন করতে হলো পুলিশ এবং র্যাব। পঞ্চায়েত হোক বা বিধানসভা, বাংলায় ভোট মানে ঘুরে ফিরে আসে সন্ত্রাস আর ছাপ্পার অভিযোগ। এবার তার ব্যতিক্রম হলো না ব্যাংকের পরিচালন সমিতি নির্বাচনেও। রবিবার মালদা শামসির একটি স্কুলে এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচন চলছিল। মোট 9টি আসনের জন্য ভোট হচ্ছিল এই স্কুলে, তাতেই তুলকালাম। সামান্য কৃষি সমবায় ব্যাংকের নির্বাচনকে ঘিরেই ধুন্ধুমার কাণ্ড মালদা শামসিতে। বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল। শুধু তাই নয়, বাম কংগ্রেস জোটের সমর্থনে যে সমস্ত প্রার্থী ছিলেন তারা আতঙ্কে এলাকা ছেড়ে দিলেন। অভিযোগ, তাদেরকে তাড়া করে বুথ থেকে বের করে দিয়ে অবাধে ছাপ্পা ভোট চলল।
আর এই গণ্ডগোলের জেরেই নামলো পুলিশ, নামলো র্যাব, শুধু তাই নয় উদ্ধার হলো বেশ কিছু অস্ত্র। সরি প্রিজাইডিং এর কাছ থেকে ব্যালট মানে পেপার নিয়ে বাইরে চলে গিয়ে ভোট দিয়ে আবার ঢুকে দিচ্ছে। কেন ছাপ্পা ভোট কে করছে? টিএমসি পার্টি। আপনি কি ভোট দিতে পারলেন না? আমরা ভোট দিতে পেরেছিলাম, আগে আমি ক্যান্ডিডেট, আমি ছিলাম ওখানে, দেখলাম বেরিয়ে গেলাম, ছেড়ে দিলাম। সন্ত্রাসের অভিযোগ তুলে শামশির স্টেশন মোড়ে রাজ্য সড়ক অবরোধ করেন বিরোধী জোটের নেতা কর্মীরা। শাসক দলের কর্মীরা তেড়ে গিয়ে সেই অবরোধও তুলে দেয় বলে অভিযোগ। পশ্চিমবাংলায় যে কোনো নির্বাচন হলেই বিরোধীদের একটা ট্রেন্ড হয়ে গেছে, ওদের পায়ের নিচে মাটি নেই, ওরা কোনো রকমভাবে সাধারণ মানুষের সমর্থন পাচ্ছেন না। তার জন্য ওনারা একটাই কথা সমস্ত গোটা রাজ্য জুড়ে ওনারা বলছেন যে তৃণমূলের লোকজন ছাপ্পা করে নিচ্ছে কিংবা ওদের উপরে মারধর করছে। এবং আজকে যে নির্বাচনটাও হচ্ছে সমবায় ব্যাংকের নির্বাচন, এখানেও তারা একই অভিযোগ এনেছে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। মালদায় দলের ভালো ফল না হওয়ার জন্য 21শে জুলাইয়ের মঞ্চে আক্ষেপ করতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোকে। মালদা, মুর্শিদাবাদ সহ সব জেলাকে বলবো, আপনারা আমাকে অ্যাসেম্বলিতে জিতিয়েছেন, আপনারা আমায় আমও দিয়েছেন, আমসত্ত্বও দিয়েছেন। আগামী দিন মনে রাখবেন, বিজেপিকে হারাবার জন্য আমার আম চাই, আমসত্ত্ব চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই, আমার সবটা চাই। এই বার্তা পেয়ে কি গা ঝাড়া দিয়ে উঠেছেন জেলা তৃণমূল নেতৃত্ব? ব্যাংকের নির্বাচনের মতো সামান্য নির্বাচন হলেও সেখানেও তারা সক্রিয় হয়েছেন প্রবলভাবে। আর সেই কারণেই এই নির্বাচনেই দেখা গেল এলাকার সমস্ত নেতা, জেলা স্তরের সমস্ত নেতা শুধু রয়েছেনই, তার পাশাপাশি রয়েছেন মন্ত্রীও। আজকে আমাদের নির্বাচন আছে, সেই নির্বাচনে আমাদের জয় নিশ্চিত। মমতা ব্যানার্জির হাত শক্ত করতে, নির্বাচন মানে নির্বাচন, হ্যাঁ নিশ্চয়ই নির্বাচন মানে নির্বাচন, নির্বাচনকে আমরা ছোট করে দেখি না। এবং লোকসভা নির্বাচন আমাদের একটু ভুল বোঝাবুঝি ছিল, আমাদের দুর্বলতা ছিল বলে আমরা হয়তো এই রেজাল্টটা দেখেছি। এখন আমরা ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছি। যার যেটা ভুল ত্রুটি আছে ওগুলো সংশোধন করে নিচ্ছি আমরা, এটাই তার প্রমাণ। আজকে রাজনৈতিক মহলের বক্তব্য, তৃণমূল সুপ্রিমো মালদার কাছ থেকে যে আম এবং আমসত্ত্ব চেয়েছিলেন, এই ভোট থেকেই সেই প্রক্রিয়া শুরু করে দিল জেলা নেতৃত্ব। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। কায়দা একই, অভিযোগও এক। জমি দখলকে কেন্দ্র করে গন্ডগোল। আদালতের নির্দেশে পাঁচিল ভেঙে দিয়ে গিয়েছে পুলিশ, তারপরও তৃণমূল উপপ্রধানের দাদাগিরির নাকি শেষই নেই। অভিযোগ, বাড়ি ভাঙচুর চলেছে শাসক নেতার দলবলের বিরুদ্ধে। দেখুন, লোকসভা ভোটে জয়ের রথ ছুটেছে, কিন্তু তারপরও আত্মতুষ্টি নয়, বরং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার নেতাকর্মীদের সংযত হওয়ার বার্তা দিচ্ছেন। কিন্তু কে শুনছে কার কথা? কোর্টের নির্দেশের পরও দাদাগিরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে গিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগ প্রতিবেশী পরিবারের। পুলিশ চলে যাওয়ার পরে আমার বাড়ি, আমার ঘরে অনেক কিছু, আমার কিছুই নাই। আমার ঘরে টাকা ছিল, টিভি, এলসিডি টিভি ছিল, ফ্রিজ, গ্যাস, অনেক কিছু দেখলে বুঝতে পারবেন আপনি, অনেক কিছু ছিল, সব কিছু ভেঙেছে। আমার গোষ্ঠীর আমার আধা মেম্বার গোষ্ঠীর 13 জনের ছিল টাকা, 25,000 টাকা লোনের, ওটা নেই। কিন্তু কেন এই হামলা? জানা গেছে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। জমি বিবাদে জঙ্গিপুর আদালতে মামলা হয়, সেই মতো পাঁচিল ভেঙে দেওয়ার নির্দেশ দেয় আদালত। দাবি পরিবারের। কোর্টের নির্দেশ পেয়ে পুলিশের উপস্থিতিতে সেই পাঁচিল ভাঙাও হয়। নুরুল হুদার পরিবারের অভিযোগ, পুলিশ চলে যেতেই তার বাড়িতে হামলা চালায় গিরিয়া পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান কারুর শেখের দলবল। মেম্বার আইসা কথা বলছে, লাঠি ফাল্লা নিয়ে বাধা, কারুর মেম্বার আইসা যত সব বাধা রেখে না ভাঙচুর করেছে, মানে উপপ্রধান। হ্যাঁ, উপপ্রধান আইসা সব ভাঙচুর করেছে। জঙ্গিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নুরুল হুদার পরিবার। তবে হামলার অভিযোগ নিয়ে উপপ্রধান কারু শেখের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ঝালদায় জমি দখলকে কেন্দ্র করে হাতাহাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভাপতির বিরুদ্ধে। ঝালদা থানার তুলিন গ্রামের প্রায় 1.5 একর জমি দখল নেওয়াকে কেন্দ্র করে বচসা। অভিযোগ, জমিটি সরকারি খাস জমি হিসেবে রেকর্ডে ছিল। বেশ কিছুদিন থেকে এক শ্রেণীর জমি মাফিয়া জমিটি রায়তি হিসেবে রেকর্ড করিয়ে নেয়। সেই জমি দখল করতে এদিন বেশ কয়েকজন দুষ্কৃতী নিয়ে
চড়াও হন তৃণমূল নেতা শেখ সুলেমান। ক্লাবের সদস্যরা প্রতিবাদ করলে শুরু হয় গণ্ডগোল। রাঁচি পুরুলিয়ার সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। ঝালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, এসডিপিও ও ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূলের সংখ্যালঘু সেলের সহসভাপতির। সরকারি জমি কিভাবে মাফিয়ার নামে রেকর্ড, ঘটনার সমালোচনা বিজেপির। বলতেছিল যে কোনো উপায়ে আজকে আমরা এই জমি দখল করে নিয়েই যাব। তো আমাদের তুলিন অঞ্চলের পক্ষ থেকে এবং মানুমোসনা অঞ্চলের কিছু লোক এসে নিয়ে তার প্রতিরোধ করেছে এবং সবাই একমত হয়ে নিয়ে যাতে এই মাঠ যেমন আমরা দখলদারি করতে দেব না অযথা, সেই জন্য সবাই একসাথে প্রতিরোধ করছে এবং করবে। এই কারণে আমি একটা চিঠি করে নিই। আজকে 28 তারিখে মাপার ডেট ছিল আমার জমিটা। সেই মাপার ডেটের সময় আবার যাই আমরা। যাওয়ার পর দেখি যে সেখানে সঙ্গে সঙ্গে তারা 30 থেকে 40 জন হাতে কিছু মনে হয় অস্ত্রও ছিল, বাকি ঠেঙা ছিল, ছোটো ছোটো ঠেঙা, শাবল তাবল ছিল, নিয়ে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে।